আমরা কিন্তু বাংলাদেশে এই শিরকি কাজটা করে যাচ্ছি। আমরা পার্লামেন্ট মেম্বারদেরকে জাতীয় সংসদে পাঠাচ্ছি, আর তারা মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের জন্য আইন তৈরি করছে, কোনটা হালাল কোনটা হারাম। এই যে তৈরি করার অধিকার আমরা তাদেরকে দিচ্ছি, প্রকারান্তরে আমরা মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষদেরকে রবের জায়গা দিচ্ছি, রবের মতো সম্মান করছি। এটাও এক প্রকার শিরক। এই কনসেপ্ট থেকে, এই চক্রান্ত থেকে সংবিধানকে মুক্ত করতে হলে খেলাফত ব্যবস্থার কোনো বিকল্প নেই। এছাড়া আমাদের সংবিধান শিরক মুক্ত সংবিধান হবে না। অতএব শিরক মুক্ত সংবিধানের উৎস কি হবে? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটা উৎস থেকে আমার দেশের সংবিধানকে তৈরি করতে হবে। ডক্টর ইউনূস সংবিধান কি হবে? ডক্টর কামালের কাছে আপনি প্রস্তাব চেয়েছেন। ডক্টর কামালকে বাংলাদেশের মুসলমান সংবিধান তৈরি করার কোনো অথরিটি দেয় নাই। কামাল তো আবার ৭২ সালে যে সংবিধান হয়েছিল, শিরক ও কুফরপূর্ণ সংবিধান জাতিকে উপহার দিয়া আবার বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। বাংলাদেশ স্বাধীন করেছেন, আমার দৃষ্টিতে ৭১ও দেশ স্বাধীন হয় নাই, ২৪ও দেশ স্বাধীন হয় নাই। আমার দৃষ্টিতে দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা দেশ স্বাধীন, ওইটা হচ্ছে আফগানিস্তান। কারণ তারা নিজেদের নীতি নিজেরা নির্ধারণ করার শক্তি অর্জন করেছে। আমার দৃষ্টিতে আমার দেশের চেয়ে স্বাধীন হচ্ছে উত্তর কোরিয়া। না খেয়ে থাকে কিন্তু পশ্চিমাদেরকে তোয়াক্কা করার দরকার হয় না। আমাদের চেয়ে স্বাধীন ভেনিজুয়েলা। ইরান তাদের নীতি নিজেরা নির্ধারণ করে, পশ্চিমাদেরকে তোয়াক্কা করে না। কিন্তু আমরা কিছু করতে গেলেই আমাদেরকে তোয়াক্কা করতে হয়, পশ্চিমাদের রক্তচক্ষু দেখতে হয়। তো এটা কি রকম স্বাধীন? এই আমাদের পূর্ণ স্বাধীনতা এনে দিতে পারে শরিয়া আইন। আমাদের পূর্ণ স্বাধীনতা এনে দিতে পারে কোরআন সুন্নাহর আলোকে রচিত সংবিধান। অতএব দেশ স্বাধীন করলে হবে না। এখন নতুন ইন্টারিম গভর্নমেন্ট সংস্কার করবে। কি সংস্কার করবে ভাই? বাংলাদেশ কি গাড়ি নাকি যে হাতুড়ি দিয়ে পিটায় মেরামত করবে? এইটা একটা, যে ট্র্যাকে বাংলাদেশ ছিল ওই ট্র্যাকেই আছে। সংস্কারের মানে হচ্ছে ইঞ্জিন আর বগি চেঞ্জ করবে, ট্র্যাক সেটাই থাকবে। তাহলে তো দেশ ঘুরে আবার আগের গন্তব্যেই যাবে। ট্র্যাক চেঞ্জ করতে হবে, পশ্চিমা বিশ্ব ব্যবস্থার বলয় থেকে বেরিয়ে আসতে হবে, কোরআন ও সুন্নাহর আলোকে সংবিধান রচনা করতে হবে। তাহলে দেশ সঠিক গন্তব্যে যেতে পারে। আরেকটি কথা বলবো আমি, সেটা হচ্ছে ভারতকে আমরা অযথাই ভয় পাই। ভারত কোনো শক্তি না। ভারত হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার বরকন্দাজ। আমেরিকার এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য গোমস্তা হিসেবে আমেরিকা তাকে ব্যবহার করে। ২ নাম্বার হচ্ছে এর ব্যাপারে আমাদের ভুল ধারণা। পৃথিবীতে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর ১ থেকে ১০-এর মধ্যে কোনো স্থান পেতে পারে না। যদি এতই চৌকস হতো তো ৫ই আগস্টের এই অভ্যুত্থানের তথ্যটা শেখ হাসিনাকে দিতে পারেন এই কেন? এটা কোনো আন্তর্জাতিক মানের গোয়েন্দা সংস্থা আমি মনে করি না। তবে আমাদের ঐতিহাসিক পরীক্ষিত শত্রু ভারত, এটা মনে রাখতে হবে। অনেকে বলে বউ চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। বাহ, আপনারা ভালো করে জিওপলিটিক্স পড়েন ভাই। আমেরিকার সবচেয়ে কাছের প্রতিবেশী মেক্সিকো। মেক্সিকোর সাথে আমেরিকার কি আচরণ দেখুন, প্রতিবেশীকে কিভাবে ঠিক রেখেছে সে। আমেরিকার আলাস্কা আর রাশিয়ার সাইবেরিয়া খুব কাছাকাছি। সেই দৃষ্টিকোণ থেকে আমেরিকারও অত্যন্ত কাছের প্রতিবেশী রাশিয়া। অথচ রাশিয়ার সাথে আমেরিকার কি সম্পর্ক, আমেরিকার সাথে রাশিয়ার কি সম্পর্ক? আপনারা আসলে ভারত প্রীতি এত বেশি আপনাদের মধ্যে, ছলে বলে কৌশলে আবার নতুন সরকার কিংবা ইন্টারিম গভর্নমেন্ট যেন ভারতের সাথে হাসিনার মতো আত্মীয়তা সম্পর্ক করে, ওই রকম একটা চেষ্টা আপনারা করছেন। এটা জনগণ হতে আর দিবে না। ভারতকে কিভাবে বন্ধু বানাবেন? ভারতের চাণক্য নীতির প্রথম নীতি হচ্ছে ভারতে কংগ্রেস ক্ষমতায় আসুক, বিজেপি ক্ষমতায় আসুক, যেই ক্ষমতায় আসুক, তারা চাণক্য নীতিকে অনুসরণ করে। তাদের চাণক্য নীতির প্রথম নীতি হচ্ছে, বলা আছে যে ভারতের প্রথম ও প্রধান শত্রু হচ্ছে তার প্রতিবেশী রাষ্ট্র। তাহলে চাণক্য নীতি অনুযায়ী ভারতের প্রধান ও প্রথম শত্রু আমরা তাদেরকে কিভাবে বন্ধু মনে করতে পারি? সে তো আমাদেরকে পেছন দিক দিয়ে ছুরি মারবে।
ভারতের সাথে কোন প্রতিবেশীর সম্পর্ক ভালো? নেপালের সাথে একটা হিন্দু রাষ্ট্র নেপাল, সম্পর্ক কতটা খারাপ? শ্রীলঙ্কা একটা হিন্দু রাষ্ট্র, সম্পর্ক কতটা খারাপ? আর আমরা হচ্ছে একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, কোনোদিন ভারত আমাদের বন্ধু হতে পারে না। শেখ মুজিব দেশ স্বাধীনের আগে বলেছিল পাকিস্তানিদেরকে ভাতে মারবো, পানিতে মারবো। আর ভারত এখন বাঙালিদেরকে ভাতে মারতে চাচ্ছে, পানিতে মারতে চাচ্ছে।